আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আমরা জেলের মধ্যে খুবই চিন্তিত ছিলাম। হক সাহেব আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন কেন আমি গ্রেফতার হয়েছিলাম টাঙ্গাইলে না যেয়ে। পরে যখন সমস্ত খবর পেলেন তখন দেখতে পেলেন আমার কোনো উপায় ছিল না। উনিশশো 1947 সালে যে মুসলিম লীগকে লোকে পাগলের মতো সমর্থন করেছিল, সেই মুসলিম লীগ প্রার্থীর পরাজয় বরণ করতে হলো কি জন্য? কোটারি, কুশাসন, জুলুম, অত্যাচার এবং অর্থনৈতিক কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করার ফলে। ইংরেজ আমলের সেই বাঁধা ধরা নিয়মে দেশ শাসন চলল। স্বাধীন দেশ, জনগণ নতুন কিছু আশা করেছিল। ইংরেজ চলে গেলে তাদের অনেক উন্নতি হবে এবং শোষণ থাকবে না। আজ দেখছে ঠিক তার উল্টা। জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। এদিকে ভ্রুক্ষেপ নাই আমাদের শাসক গোষ্ঠীর। জিন্নাহর মৃত্যুর পর থেকেই কোটারি ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। লিয়াকত আলী খান এখন সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি কাউকেও সহ্য করতে চাইছিলেন না। যদিও তিনি গণতন্ত্রের কথা মুখে বলতেন, কাজে তার উল্টা করছিলেন। জিন্নাহকে পূর্ব বাংলার জনগণ ভালোবাসত এবং শ্রদ্ধা করত। ঘরে ঘরে জনসাধারণ তার নাম জানত। লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী, এইটুকুই শিক্ষিত সমাজ জানত এবং আশা করেছিল জিন্নাহ সাহেবের 1 নম্বর শিষ্য নিশ্চয়ই ভালো কাজ করবেন এবং শাসনতন্ত্র তাড়াতাড়ি দিবেন। জিন্নাহ সাহেব শাসনতন্ত্র দিয়ে গেলে কোনো গোলমাল হওয়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতো কিনা সন্দেহ ছিল। যাই তিনি করতেন জনগণ মেনে নিতে বাধ্য হতো। জিন্নাহ সাহেব বড়লাট হয়ে প্রচণ্ড ক্ষমতা ব্যবহার করতেন। খাজা সাহেব কোনো ক্ষমতাই ব্যবহার করতেন না। তিনি অমায়িক ও দুর্বল প্রকৃতির লোক ছিলেন। ব্যক্তিত্ব বলে তার কিছুই ছিল না। লিয়াকত আলী আমাদের এই আন্দোলন ভালো চোখে দেখছিলেন না। পূর্ব বাংলার নেতারা তাঁকে ভুল বোঝাতে সক্ষম হয়েছিলেন। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেব সরকারি কর্মচারীদের উপর নির্ভর করতেন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে অত্যাচার করতে শুরু করলেন। টাঙ্গাইল উপনির্বাচনে পরাজিত হয়েও তাদের চক্ষু খুলল না। সরকারি দল তাদের সভায় ঘোষণা করল, যা কিছু হোক শামসুল হক সাহেবকে আইনসভায় বসতে দেওয়া হবে না। তারা নির্বাচনী মামলা দায়ের করল। শামসুল হক সাহেব ইলেকশনে জয়লাভ করে ঢাকা আসলে ঢাকার জনসাধারণ ও ছাত্র সমাজ তাকে বিরাট সম্বর্ধনা জানালো। বিরাট শোভাযাত্রা তাকে নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করল। আমরা জেলে বসে বিজয়ের আনন্দ উপভোগ করলাম। শামসুল হক সাহেব ফিরে আসার পরেই পুরানা লীগ কর্মীরা মিলে এক কর্মী সম্মেলন ডাকলো ঢাকায়, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। 1949 সালের 23শে জুন সে সভা আহ্বান করা হয়েছিল। আমাদের মধ্যে অনেককেই মুক্তি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শুধু আমি ও বাহাউদ্দিন চৌধুরী রইলাম।
বাহাউদ্দিন চৌধুরীর বয়স খুব অল্প। তাকে না ছাড়ার কারণ হলো সন্দেহ করছিল সে কমিউনিস্ট ভাবাপন্ন হয়ে পড়েছিল। এই সময় অনেককে কমিউনিস্ট বলে জেলে ধরে আনতে শুরু করেছিল নিরাপত্তা আইনে, যাকে আমরা বিনা বিচারে বন্দি বলি। এদের মধ্যে অনেকেই ইংরেজ আমলে বহুদিন জেল খেটেছে। কারাগারের যন্ত্রণা কি এইবারই বুঝতে পারলাম। সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিলেই আমার খারাপ লাগতো। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সমস্ত কয়েদির কামরায় কামরায় বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয় গণনা করার পর। আমি কয়েদিদের কাছে বসে তাদের জীবনের ইতিহাস ও সুখ দুঃখের কথা শুনতে ভালোবাসতাম। তখন কয়েদিদের বিড়ি, তামাক খাওয়া আইনে নিষেধ ছিল, তবে রাজনৈতিক বন্দীদের নিষেধ ছিল না। নিজের টাকা দিয়ে কিনে এনে খেতে পারত। একটা বিড়ির জন্য কয়েদিরা পাগল হয়ে যেত। কিন্তু কর্তৃপক্ষ যদি কাউকেও বিড়ি খেতে দেখত, তাহলে তাদের বিচার হতো এবং শাস্তি পেত। সিপাহীরা যদি কোনো সময় দয়াপরবশ হয়ে একটা বিড়ি বা সিগারেট দিত, কতই না খুশি হতো। আমি বিড়ি এনে এদের কিছু কিছু দিতাম। পালিয়ে পালিয়ে খেত কয়েদিরা। কর্মী সম্মেলনের জন্য খুব তোড়জোড় চলছিল। আমরা জেলে বসেই সে খবর পাই। 150 নম্বর মোগলটুলিতে অফিস হয়েছে। শওকত মিয়া সকলের খাওয়া ও থাকার বন্দোবস্ত করত। সে ছাড়া ঢাকা শহরে কেই বা করবে। আজ এ পর্যন্ত।